ঘিরে ডাক্তার দিলীপের সম্পদের পাহাড় নিয়োগ ও বদলি বাণিজ্য যেখানে নিয়ম খতিয়ে দেখার তাগিদ টিআইবি। লুটপাট করে কেউ পার পাবে না বললেন ওবায়দুল কাদের। 23 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। এমপি আনার হত্যার ঘটনায় কসাই সিয়ামকে নিয়ে কলকাতা সিআইডি পুলিশের অভিযান। বাজখোলা লেক থেকে একাধিক হাড় উদ্ধার। রাজধানীর বাড়িধারে এক পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ নিহত, গাড়ি চালক গুলিবিদ্ধ। তদন্ত করে ব্যবস্থা জানালেন আইজিপি। এবং কেরানীগঞ্জের মনোরমার তন্ত্রমন্ত্রের প্রতারণার ফাঁদ। 70 বিঘা জমিতে বাংলো সহ গড়েছেন বিপুল সম্পদ, স্বামীকে বানিয়েছেন ইউপি সদস্য। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দুই একটি উপজেলার কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই ভোটারদের সংখ্যা একেবারেই কম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া 19 উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দু একটি উপজেলার কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি সরব থাকলেও বেশিরভাগ কেন্দ্রেই উপস্থিতি কম। পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই দলে দলে আসতে শুরু করেছেন ভোটাররা। কেন্দ্রের সামনে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভোলায় 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে লালমোহন ও তজুমউদ্দিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে পারে বলে জানান কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার। ভোট দিতে এসে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। ভোট দিতে আসছি, আনন্দের বিষয়। ইনশাল্লাহ পরিবেশও খুব ভালো দেখতে দিই এবং আবার ভোট দিমু এই আশায় দাঁড়িয়ে আছি। আমার এই জায়গায় সার্বিক অবস্থা খুবই ভালো আছে। ভোট গ্রহণ শুরু থেকে এখনো চলতে আছে। দিন বাড়ার বেলা বাড়ার সাথে সাথে হয়তো আরো বাড়বে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। বাগেরহাটের 3 উপজেলায় ভোট শুরু হয়েছে। সকাল 8টায় এসব উপজেলার 193টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে তেমন ভোটার উপস্থিতি চোখে পড়েনি। স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই দুই উপজেলায় মোট প্রার্থী রয়েছেন 26 জন। ভোটের পরিবেশ যথেষ্ট ভালো ছিল, ওখানে একদম সুষ্ঠুভাবে সবকিছু হয়েছে। আমার পছন্দসই প্রার্থীরে ভোট আমি দিছি সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই। বাড়ি বসে থাকলে তো ওই ভোটটা একটা ভোটের জন্য তো অনেক ক্ষতি হইতে পারে, এই কারণে আমি চললে। উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমার প্রথমবার ভোট দিয়ে আমার খুব আনন্দ লাগতেছে। আর আমার রাস্তাঘাটে কোনো মানুষজন আমাকে বিরক্ত করে নেয় বা কোন ভোটে দেব কোনটা দেব সেরকম কোনো হয় নাই। আমাকে দিয়ে একটা ভোট পাই, এটা হলো আমার শখ জিনিস। আমরা শখ করে বাড়ি চলে যাবো, আমাকে এতে টাকাও লাগবে না, পয়সা লাগবে না, এটা আমাকে পাইবো। বিকেল 4টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহণ এবং এরই মধ্য দিয়ে শেষ হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের স্থগিত নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি, খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি। প্রথমে আমরা শুরুতেই চলে যাচ্ছি বরিশালে শফিকের কাছে। শফিক, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোটারদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? আর কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা আপনার চোখে পড়েছে কিনা, কি তথ্য রয়েছে? জেসিকা, বরিশালে যে দুই উপজেলা পরিষদ নির্বাচন, এই দুই উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু চোখে পড়ার মতো আসলে ভোটার উপস্থিতি রয়েছে। আমরা বর্তমানে রয়েছি বরিশালের যে গৌরনদী উপজেলা, সেই গৌরনদী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সকালে কিছুটা বিশৃঙ্খলা ছিল। আমরা যেটা জেনেছি এখানে এসে, যে দুই চেয়ারম্যান প্রার্থী এখানে যে তাদের মধ্যকার সমর্থকদের মধ্যে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, সেটা কেন্দ্রের বাইরে, এবং তৎপরবর্তী কিন্তু
পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা, তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং এই বিশৃঙ্খলা কিন্তু আসলে ভোটের মাঠে খুব একটা প্রভাবিত করতে পারেনি। আমরা আসলে আমাদের দর্শকদেরও কিন্তু এখনো দেখাতে পারছি যে এই কেন্দ্রে কিন্তু প্রচুর আসলে ভোটার উপস্থিতি রয়েছে। দোতলা পর্যন্ত কিন্তু ভোটারদের লাইন, দীর্ঘ যে লাইন, সেটি দীর্ঘ থেকে দীর্ঘতরই হচ্ছে। এই বরিশালে কিন্তু আজ প্রচন্ড গরম এবং আর্দ্রতাও কিন্তু অনেকটা বেশি, কিন্তু তারপরও এই আবহাওয়ার যে একটা সমস্যা, সেটি কিন্তু উপেক্ষা করেই আসলে ভোটাররা ভোট কেন্দ্রে আসছে, তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আসলে ভোট দিচ্ছে। আমরা স্থানীয় যে নির্বাচন কর্মকর্তা আছে তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে বরিশালে বিগত 3টি যে নির্বাচন হয়েছে, 3 পর্যায়ে, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, এই 3 পর্যায়ে নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে এবং যার প্রেক্ষিতে কিন্তু ভোটার উপস্থিতি ধারাবাহিকভাবে আসলে বেড়েছে এবং তিনি আশা করেছেন যে আজ বরিশালের যে 2 উপজেলায় নির্বাচন হচ্ছে, সেই উপজেলায় প্রায় 60 থেকে 70% ভোট পড়তে পারে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে গৌরনদী এবং আকলঝরা উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাবো খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী নুর ইসলাম রকি। ধন্যবাদ শফিক। খুলনায় কিন্তু আজ প্রচন্ড গরম এবং আর্দ্রতার পরিমাণ অনেক বেশি, যার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রগুলি ভোটার উপস্থিতি তুলনামূলক বেশ কম। খুলনার 3টি উপজেলায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাগুলো হলো কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া। আমরা এই মুহূর্তে আছি ডুমুরিয়ার একটি কেন্দ্রে। কেন্দ্রটির নাম হচ্ছে মধুগ্রাম ইসলামিয়া আলিয়া মাদ্রাসা। এই কেন্দ্রে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু কোনো পুরুষ ভোটার নাই, তবে মহিলাদের ভোটারদের একটি দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি, কিন্তু প্রচন্ড রোদে তারা আসলে ভোট কেন্দ্রের ভিতর বারান্দায় অবস্থান করছে। আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইবো যে আসলে এইখানে কেমন ভোট হচ্ছে এবং কত পার্সেন্ট পড়েছে, একটু আমাদের বলবেন। এখানে এ পর্যন্ত 15% ভোট কাস্ট হয়েছে এবং ভোটের পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং সুষ্ঠু রয়েছে। আর দিন বাড়ার সাথে সাথে ভোটার আরো আসবে বলে আশা করি। এবং ধন্যবাদ। দর্শক, আপনারা যেটা শুনলেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত প্রায় 15% ভোট কাস্ট হয়েছে। খুলনার যে 3টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে, এই উপজেলাগুলোতে আমরা যে সংবাদ পেয়েছি সেগুলো হচ্ছে যে বিভিন্ন স্থানে কিন্তু আমরা ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করা হচ্ছে এবং স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছে এবং ভোটারদের ভোট কেন্দ্রে বাধা দেওয়ার অনেক অভিযোগ আমরা পেয়েছি। বিশেষ করে ডুমুরিয়া উপজেলার শাহপুর, রঘুনাথপুর, রুদঘোড়া এবং ধামালে ইউনিয়নগুলোতে কিন্তু আমরা এইসব অভিযোগ পেয়েছি। এইসব স্থানে কিন্তু অভিযোগ পাওয়ার সাথে সাথেই প্রশাসন কিন্তু পৌঁছে গিয়েছে এবং তারা যে ঘটনাস্থল নিয়ন্ত্রণ করেছে। আমরা এখানকার যারা দায়িত্বরত নির্বাচনের কাজে আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে অভিযোগ পাওয়ার সাথে সাথেই কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছেছে। কিছু ঘটনা কিন্তু 2-1 জায়গায় ঘটেছে। এর পাশাপাশি কিন্তু বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু খুলনায় এখন পর্যন্ত হয়নি। তবে প্রার্থীরা দাবি করছে যে সুষ্ঠু ভোট হলে হয়তোবা একটা ভালো পার্সেন্টেজে ভোট হয়তোবা পড়তে পারে। খুলনার কয়রা, পাইকগাছা এবং ডুমুরিয়া উপজেলার এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আটা, তেল ও পানি মিলিয়ে নাভিতে ঘষলে সব মুশকিলে আসান, এমন অভিনব এক ওঝার সন্ধান মিলেছে দেশ টিভির অনুসন্ধানে। কেরানীগঞ্জের কোনাখোলার ওই তান্ত্রিকের নাম মনোরমা। নামে মনোরমা হলেও আসলে তিনি গড়ে তুলেছেন মানুষ ঠকানোর এক ভয়ঙ্কর প্রতারণা ফাঁদ। নাভি খোলার নামে অভিনব তন্ত্রমন্ত্র দিয়ে বছরে কোটি কোটি টাকা হাতে নিচ্ছেন ফকিরমা। কেরানীগঞ্জে তার রয়েছে 70 বিঘা জমির উপর বাংলো বাড়ি। স্ত্রীর আয়ে স্বামী হয়েছেন ইউপি সদস্য। জোর করে মানুষের শত শত বিঘা জমি দখলে নিয়েছেন তিনি। সজীব রহমানের ক্যামেরায় শাহাদাত নিশাদের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বামী স্ত্রীর অমিল, প্রেমে ব্যর্থতা কিংবা মাথা অথবা পেট ব্যথা, যে কোনো সমস্যারই মুশকিলে আসান। নাভি খোলার নামে তন্ত্রমন্ত্র, জাদুটোনা সবকিছুর সমাধান দেন তিনি। দেশ টিভির ক্যামেরা এবার তান্ত্রিক মায়ের খোঁজে কেরানীগঞ্জের কোনাখোলা। নাম মনোরমা সরকার। এলাকাবাসীর কাছে তিনি ফকির মা। নিয়ম মাফিক অগ্রিম টিকিট কেটে সঙ্গে নিতে হলো আটা, তেল ও পানি। তখন কেবল সূর্য উদয় হয়েছে মাত্র। ভোর থেকে ফকির মায়ের বাড়িতে এমন ভিড়।
সঙ্গে থাকা আটা, তেল ও পানি দিতে হবে তান্ত্রিক মায়ের শিষ্যের কাছে। সঙ্গে দিতে হলো বকশিশ। পেটে ব্যথা নিরাময়ের মন্ত্র চাওয়া হলো ফকির মায়ের কাছে। কথিত অলৌকিকতার নামে পেটে আটা মুড়িয়ে তান্ত্রিক মা বের করলেন একটি রহস্যজনক পাথর, সুতাসহ কিছু ময়লা। জানান, রোগীকে শুকনা বান দিয়েছে এক মেয়ে। বান কাটাতে আনতে হবে দেশি মুরগি, সঙ্গে ভিজিট 320 টাকা। এখানে আসা কম বেশি সব রোগীকেই এই পথ্য দিচ্ছেন তিনি। প্রতারণার এখানেই শেষ নয়। বান মারার ভয়ে টোপ দেখিয়ে কখনো দেশি মুরগি, খাসি, গরু, এমনকি মোটা অঙ্কের অর্থ দাবি করছেন তিনি। দেশ টিভির অনুসন্ধানে খোঁজ মেরে জাদুটোনার আড়ালে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফকির মা। রোগী দেখে দিনে আয় লাখ টাকা, বছরে এ সংখ্যা 3.5 কোটি। আর রোগীর কাছ থেকে নেওয়া গরু, খাসি থেকে আয় আরো কয়েক কোটি টাকা। বড় ধরনের একটা বান মারছে, এই বানের মানে আপনার বিরাট বড় একটা ক্ষতির সম্ভাবনা আর কি আছে। এটা কাটানোর জন্য আর কি আমি টাকাটা দিয়েছিলাম। 20,000। এমনি বান মারছে, টাকা পয়সা নেয় প্রচুর পরিমাণে। তারপরে ওই যে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলা দাবি করে। আমি তো খাসি কুলে পারতাছি না, আমার ঘরে তকবিরটা দেন কইছে না, খাসি না হইলে আমি তকবির দিতে পারব না। কেরানীগঞ্জে 70 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন বিশাল বাংলো বাড়ি। আছে গরু, মুরগির খামারও। স্ত্রীর বিপুল ইনকামের অর্থে ইউপি সদস্য হয়েছেন স্বামী। কিনেছেন শত শত বিঘা জমি। এগুলো কি যে মেম্বার কিনা যায়? হ্যাঁ হ্যাঁ কিনা 100 বিঘা জমি মেম্বারে পুরাটা ওই যে দান মিনা থেকে ওই যে দান। শুধু তাই নয়, কেরানীগঞ্জে জোরপূর্বক সাধারণ মানুষের জমি দখল করে ভবন নির্মাণেরও অভিযোগ উঠেছে তার স্বামী নরেশ চন্দ্রের বিরুদ্ধে। 95% জায়গা, আর যে জায়গাটার ভিতরে এখন বর্তমান মার্কেট করা হইতেছে এবং ব্যবসা করা হইতেছে, ঠিক আছে, উনি কোন বলে করতেছে সেটা আমি জানি না। কার কাছ থেকে সেই সম্পদ নিল যে সে উনি ব্যবসা করতেছে, আজকে বর্তমানে ব্যবসা করতেছে, উপরে দোতলা তৈরি করতেছে। এ বিষয়ে নরেশ চন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। কেরানীগঞ্জের প্রশাসনের নাকের ডগাতেই এমন প্রতারণার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তান্ত্রিক মা, যেন দেখার কেউ নেই। এর আগে মনোরমার শাশুড়িও ছিলেন জাদুটোনার এই ব্যবসায়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুর আরো থাকছে। বিশ্বকাপে আজ ভারত পাকিস্তান মহারণ। সুপার সানডেতে মর্যাদার লড়াইয়ে মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারের অনুমোদন, তবুও কুষ্টিয়ায় ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে অবৈধ রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ, যার প্রভাবে প্রায় 3,000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে ওঠে তাহলে ব্যবস্থা নেবেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চারিদিকে ঘেরা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই কি হচ্ছে ভেতরে। নেই জনসাধারণের প্রবেশের অনুমতিও। এভাবেই দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার আইলচারা এলাকায় ফসলি জমির মধ্যে গড়ে তোলা হয়েছে রাসায়নিক কারখানা, যেখানে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে সীসাসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ। আর এই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করানো হচ্ছে দারিদ্র অল্প বয়সী যুবকদের। স্বাস্থ্য ঝুঁকি রয়েছে জেনেও কোনো রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করছেন তারা। অবৈধ না বৈধ এটা তো আমরা কাজ কাম করে এই পর্যন্ত জানি। এখানে ব্যাটারি আসে, আমরা ভাঙ্গিয়ে যে বাইসে রেখে দিছে, এটা আমাদের কাম শেষ। অ্যাসিড পানিগুলো এখানে নিংড়ানোর পরে পাইপ আছে, পাইপ দিয়ে হাউস করা আছে, হাউসের ভেতরে দিই। এদিকে এই অবৈধ কারখানার রাসায়নিক বর্জ্যের প্রভাবে প্রায় 3,000 হেক্টর জমির ফসল উৎপাদন পড়েছে হুমকির মুখে। নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল, চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে এলাকার জনসাধারণ। দ্রুতই এই কারখানা বন্ধের দাবি তাদের। ব্যাটারি প্লাসে এই যে অ্যাসিডের পানি আসি, বাতাস আসি, আমার 7 বিঘি ধান সব নষ্ট হয়ে গেল, পুড়ে গেল। অ্যাসিড কারখানা করিছে, এখন করি আমার এই দেশের ক্ষেত খান্দ সব ধান চাইল সব শেষ। আমরা বউ বাচ্চা নিকে কিভাবে বাঁচবো? এই অ্যাসিড কারখানা আমাদের জমির ভিতরে করে মাঠের ফসল, ধান পান সব নষ্ট হয়ে যাচ্ছে। তবে প্রশাসন বলছে, অনুমোদন ছাড়া যদি ফসলি জমিতে এ ধরনের কারখানা গড়ে তোলা হয় তাহলে ব্যবস্থা নেবেন তারা। কেমিক্যাল ইন্ডাস্ট্রি গঠন করতে হলে বা স্থাপন করতে হলে প্রচলিত যে আইন রয়েছে বা যে নিয়ম রয়েছে,
এগুলো প্রতিপালন করে লাইসেন্স গ্রহণপূর্বক সেটি করতে হবে। সেটি যদি না করা হয়ে থাকে, কোনো লাইসেন্স গ্রহণ করা না হয়ে থাকে এবং পরিচালিত নিয়ম নীতি প্রতিপালন করা না হয়ে থাকে, অবশ্যই আমরা এটার বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে চলছে এই অবৈধ কারখানার কার্যক্রম। নেই কোনো সাইনবোর্ড, নেই সরকারি অনুমোদনও, তবুও ফসলি জমির মধ্যে গড়ে উঠেছে রাসায়নিক কারখানা। তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, যার বর্জ্য ফেলা হচ্ছে ফসলি জমিতে। ফলে হুমকির মুখে পড়েছে এই এলাকার ফসলি জমি ও জীববৈচিত্র্য। তাই দ্রুত এই রাসায়নিক কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। চট্টগ্রামে আনোয়ারায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এতে কর্ণফুলী থানার ওসি সহ আহত হয়েছেন 5 পুলিশ সদস্য। গতরাতে উপজেলার চাতুরী চৌমোহনী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সেন্টারে এলাকায় সংঘর্ষের ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়। ওই মামলার আসামি মোজাম্মেলকে গতরাতে ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে আটক করে পুলিশ। গাড়িতে তুলছিল। এ সময় আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা ও নবনির্বাচিত চেয়ারম্যানের অনুসারীরা অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। পরে তারা পুলিশের ওপর হামলার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় গাড়িতে। এতে কর্ণফুলী থানার ওসি সহ আহত হন 5 পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 18 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এই ঘটনার পর হামলাকারীদের ধরতে ওই এলাকায় সারসী অভিযান শুরু করেছে পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা 3য়বার শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এই উপলক্ষে দেশ জুড়ে থাকছে শপথের শেষ মুহূর্তের প্রস্তুতি। অভিষেক আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানকে। এরই মধ্যে শপথ গ্রহণে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন বিশ্ব নেতারা। বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্র রিপোর্টে। লোকসভা নির্বাচনের জয়ের পর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট নেতা নরেন্দ্র মোদীকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় ভারতীয় নেতা হিসেবে 3য় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন তিনি। এর আগে শুক্রবার এনডিএ জোটের বৈঠকে বিজেপিকে সর্বসম্মতিক্রমে পূর্ণ সমর্থন দেওয়ায় জোট নেতা ও নবনির্বাচিত লোকসভা সদস্যদের ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী। लेकिन 4 तारीख के बाद हमारा जो व्यवहार रहा है वो हमारी वो पहचान बताता है कि हम विजय को पचाना जानते हैं। রোববার 3য় দফায় ভারতের প্রধানমন্ত্রীর শপথে আমন্ত্রণ জানানো হয়েছে সার্কভুক্ত বেশিরভাগ রাষ্ট্র ও সরকার প্রধানকে। শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও উপস্থিত থাকবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিঙ্গে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ড, ভুটানের প্রেসিডেন্ট শেরিং তোবগেকে। আমন্ত্রণ জানানো হয়েছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ যুগনাথকেও। রোববার সন্ধ্যায় আমন্ত্রিত রাষ্ট্রনেতারা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদীর নৈশভোজে যোগ দেবেন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।